নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা স্পেশাল বুলেটিন নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। প্রধান নয় প্রধান, কেন এই কথা বলছি? বদলের সরকার, জিরো টলারেন্সের কথা বারবার করে উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার পঞ্চায়েতের ক্ষেত্রেও কিন্তু বড় সড়ো বদল হতে চলেছে। জিরো টলারেন্স, সেখানেও কোনো দুর্নীতি করা যাবে না, একেবারে সমূলে উৎপাটনের বার্তা তিনি দিয়েছেন কে? রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং সেই অনুযায়ী পঞ্চায়েত মন্ত্রী তিনিও বার্তা দিয়েছেন কি করা হবে, আইন আনা হবে, আইন এনে খোল নলচে বদল করা হবে। রাজ্যের এবং দেশের সুরক্ষার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, তাই আমরা এটাকে ক্র্যাকডাউন করার জন্য যত রেকর্ড ছিল সিজ করলাম আজকে, এবং সিজ করার পরে পুলিশের পক্ষ থেকে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করে স্ক্যান করে সিল করে আবার ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আজকের পরে ওখানে আর কোনো কলম কালি কিছু লাগানোর সুযোগ থাকবে না। এই ভুয়ো জন্মমৃত্যু সার্টিফিকেট যারা ইস্যু করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এটা একটা বড় স্ক্যাম। আমরা শরণার্থীদের নামে যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে, যারা সিএতে পারমিসেবল, তাদের কিচ্ছু করব না। আর যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদেরকে তাড়াবো। আর তাদের যারা সার্টিফিকেট দিয়েছে তাদের প্রথমে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে, সাসপেন্ড হবে এবং জেলে যাবে। এবং এবং তাদের বলতে হবে যাকে যাকে দিয়ে করেছে তাকে। এবং আপনারা পশ্চিমবঙ্গে এগুলো সব সিপিএম করে গেছিল, মানে এই বার্থ সার্টিফিকেট নয়, বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট দেওয়ার অথরিটি ভারতবর্ষের কোনো রাজ্যে নেই। পঞ্চায়েত প্রধান আর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। আমরা গতকাল ক্যাবিনেটে এটাও বদলে দিয়েছি, অর্ডার বেরিয়ে যাবে, আমি পোস্ট করে দেবো। সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সচিব, পৌরসভার ক্ষেত্রে চিফ এক্সিকিউটিভ অফিসার, কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররাই বার্থ এবং ডেথ সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন করবেন। এসআইআর এর সময় ভারতবর্ষের কোনো রাজ্যে ছিল না। এটা জ্যোতিবাবুর সময় সিপিএম করে গেছিল সর্বস্তরে রাজনীতিকরণ করার জন্য। আমাদের শুধু 15 বছরের জঞ্জাল সাফ করতে হচ্ছে তা নয়, মহাশূন্যে বিচরণ করা অস্তিত্বহীন ওদেরও সমস্ত যে অপকর্ম সেগুলো পরিষ্কার করতে হচ্ছে। একই সাথে কাজ বেড়ে গেছে। এ সম্পর্কে প্রধানমন্ত্রী খুব স্পষ্ট বক্তব্য রেখেছেন। আমি প্রধানমন্ত্রীজির বক্তব্যকে আজকে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। প্রধানমন্ত্রীর বক্তব্যই আমাদের সকলের বক্তব্য। আমরা আলাদা করে এই সম্পর্কে কোনো বক্তব্য রাখতে চাই না। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যটাই সমাজের সব স্তরে পৌঁছে দিতে চাই। ভারতবর্ষে সুমহান গণতন্ত্র আছে। কেউ যৌক্তিক আন্দোলন করলে সরকার সেটা দেখবেন, কিন্তু অন্য কারো কোনো উদ্দেশ্য থাকলে বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়, এটাও মাথায় রাখতে হবে। গণতান্ত্রিক মিছিল মিটিং করলে অসুবিধা নেই, গণতান্ত্রিক মিছিল মিটিং করলে অসুবিধা নেই, কিন্তু হোস্টেল থেকে জোর করে ছাত্রছাত্রীদের বের করলে, গত পরশুদিন যাদবপুরে হয়েছে, আমাকে হোস্টেলের স্টুডেন্টরা বলেছে যে আমরা যেতে চাইনি, আমাদেরকে বাধ্য করিয়েছে। আমি আজকে ভিসিকে বলেছি, যাদবপুরের ভিসির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, যে দেশ গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে, কিন্তু হোস্টেলের ছেলেদের জোর করে এসব করা যাবে না। আর মিছিল মিটিং তো আমরা অ্যালাউড। আমরা তৃণমূলের দুটো টুকরো, কালীঘাটপন্থী আর আসল দাবি করা তৃণমূল, কংগ্রেস, কারোর তো অসুবিধা হয়নি। এমনকি শহীদ মিনারে কংগ্রেসের লোকেরা যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের কর্মীদের রাখতে চেয়েছিল, সেটাও দিয়ে দিয়েছি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আসল তৃণমূল দাবি করা লোকেরা রাখতে চেয়েছিল, সেটাও আমি স্পোর্টস মিনিস্টারকে বললাম দিয়ে দিন। আমরা তো অপেক্ষা করছিলাম, নেতাজি ইন্ডোরটা রেখেছিলাম, যুবভারতী ক্রীড়াঙ্গনও রেখেছিলাম, যে কালীঘাটপন্থীরা চাইবেন যে লক্ষ লক্ষ লোক আসবে ওদের জন্য। কেএমসি কমিশনারকে বলা ছিল জলের গাড়ি আপনার
যা লাগে টয়লেট থেকে যা লাগে সব দেওয়ার জন্য। এবং কলকাতা পুলিশ বলেছিল যে ব্রিগেডে করুন, ওদের তো 30 লক্ষ করে লোক হয়, তা আমরা বলেছিলাম ব্রিগেডে হবে, 10-12 লাখ তো ধরে, বাকিটা ছড়িয়ে পড়বে। তো ওরা তো ব্রিগেডে করতে পারেনি, তো গলি খুঁজে নিয়েছে, আমরা গলিতে দিয়ে দিয়েছি, যে গলিতে সর্বোচ্চ 2000 লোক ধরে। কালকে আপনি গিয়ে ফিতা দড়ি দিয়ে মেপে আসবেন, 2000-এর বেশি লোক ওখানে ধরে না। কালকের কাজ কালকে হবে। কালকে মহানায়কের প্রয়াণ দিবস, স্মরণ করার দিবস, আনন্দের দিবস নয়। কাল সকালবেলা মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর, ওই এলাকাটা অর্থমন্ত্রী এবং কালচারাল MOS, আমরা সবাই ওখানে অবহেলিত ছিল। ওনাকে যেখানে ওনার শেষকৃত্য সম্পন্ন হয়েছে সেখানে উনি অবহেলিত ছিলেন। আমরা এই স্বল্প সময়ের মধ্যে একটা ফাইবারের মূর্তি ব্যবস্থা তৈরি করতে পেরেছি। ওটা কালকে সকালে উন্মোচন করে 9টার সময় আমরা তাকে শ্রদ্ধা জানাবো এবং সেখানেই বাকি কথা হবে। আমরা মহানায়কের শতবর্ষ পালন করব খুব বড় করে, যখন 100 বছর ওনার হবে এই বছরই, তখন খুব বড় করে পালন করব। তার জন্য সাংস্কৃতিক ডিপার্টমেন্ট সাংস্কৃতিক কর্মীদের নিয়ে কথাবার্তা বলছেন, যাদের কাজ তাদের করতে দিন, আমরা সরকার সাথে থাকব। महिला विरोधी है, लोकसभा में कल्याण बनर्जी के आचरण से प्रमाणित है। टीएमसी महिला विरोधी है। टीएमसी महिला विरोधी है, विरोधी है। ये सबको पता है। अभया से लेकर कस्बा लॉ कॉलेज। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য শুনছিলেন। একাধিক বিষয় নিয়ে তিনি উল্লেখ করেন, তার মধ্যে অবশ্যই পঞ্চায়েতের ক্ষেত্রে যে জন্ম মৃত্যু সার্টিফিকেট, যেটা এতদিন পর্যন্ত প্রধানরা দিতেন, সেই প্রধানদের কাছে সেই দায়িত্ব কিন্তু এবার থাকবে না। সরকারি আধিকারিক সচিবরা এবার সেই দায়িত্ব পালন করবেন। আর অন্যদিকে এই পঞ্চায়েতের সিস্টেমে কিন্তু বড়সড় বদলের পথে এবার হাঁটতে চলেছে পালা বদলের সরকার। এই পুরো বিষয় নিয়ে কথা বলে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি স্টুডিওতে রয়েছেন, আসুন তার সঙ্গে পরিচয় করে দিই। সুকান্ত ঘোষ, প্লিজ আসুন, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্তদা, কিভাবে ব্যাখ্যা করবেন বলুন, যে ভাবনা থেকে রাজ্য এই বদলটা আনতে চাইছে, সেই ভাবনাটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি ঠিক 3,343টি পঞ্চায়েত রয়েছে, সেগুলো কিন্তু মূলত তৃণমূলেরই দখলে ছিল এক সময়। এবং সেটাতে দেখা যেত যে বেসিক্যালি পঞ্চায়েত যে প্রধান এবং তার সচিব দুজনের স্বাক্ষর প্রয়োজন হতো। কিন্তু দেখা যেত সেক্ষেত্রে যেটা অর্থ কমিশন, ইভেন যেগুলো হচ্ছে 100 দিনের কাজ, সেই টাকাও কিন্তু প্রধানের ওপর দায়ভার থাকতো। এটা কিন্তু জেলা পরিষদের সভাধিপতিরও এই ক্ষমতা কিন্তু নেই, ইভেন পঞ্চায়েত সমিতির সভাপতিরও নেই। সুতরাং সেই জায়গা থেকে সরকার চাইছে এর একটা সংস্কার, কারণ 1973 সালের যে পঞ্চায়েত আইন, তার সংস্কারটা এই কারণে চাইছে কোনো জায়গায় যেন এই যে এত আর্থিক দুর্নীতি, যেটা পঞ্চায়েতের একদম পচিয়ে দিয়েছে বলতে গেলে সিস্টেমটাকে, সেক্ষেত্রে অন্তত আমলাতান্ত্রিক সরাসরি টাকার যে লেনদেনটা হতো সেই জায়গায় একটা কাঁচ দিয়ে দেওয়া হলো, একদম কাজ, স্বচ্ছতা আসার। এবং আরেকটা কথা মনে রাখবে, আধিকারিকরা যারা রয়েছে তারা নিশ্চিতভাবে দায়বদ্ধ থাকবে, কারণ মনে রাখবে যে এরা কিন্তু ক্রমোচ্চ স্তর বিন্যাস অনুযায়ী হাইরার্কিক্যাল ওয়েতে তৈরি আধিকারিক যারা হয় সরকারি, আর যারা এই প্রধান হন তারা তো তাদের নিজের, এটাও প্রচুর ভুরি ভুরি অভিযোগ রয়েছে, আর্থিক তছরূপের অভিযোগ এখন পাওয়া যাচ্ছে। সেই জায়গা থেকে এটা কিন্তু ওডিশার মডেল, ওডিশা ইতিমধ্যেই ইমপ্লিমেন্ট করেছে এবং সেটাকেই কিন্তু দিলীপ ঘোষ বললেন যে কোনোভাবে আর্থিক যে এই লেনদেন, সেটা আর কোনোভাবে পঞ্চায়েত প্রধান রাখতে পারবে না, যেটা তার এক এবং অদ্বিতীয় ক্ষমতা ছিল তার, সেখান থেকে তাকে সরিয়ে। এবং পালা বদলের পর আমরা দেখতে পাচ্ছি 4ঠা মেয়ের পর থেকে প্রধানরা তো বাড়ি থেকে বেরোচ্ছেন না, তারা পঞ্চায়েতে যাচ্ছেন না, কারণ ডিম থেরাপি চলছে জায়গায় জায়গায়।
এবং সেই- ভয়ে বেরোতে পারছে না, এবং প্রত্যেকটা জনপ্রতিনিধি বাড়িতেই আছেন, কারণ তারা যে দুর্নীতিটা করেছে সেটা কিন্তু বিস্তর দুর্নীতি এবং তৃণমূল স্তর থেকে দুর্নীতি করেছেন। এবং এই জায়গা থেকে প্রশাসন একটা সংস্কার চাইছে, পঞ্চায়েতি ব্যবস্থা সংস্কার তো প্রয়োজন, এতদিন যেটা হয়নি, বিষ বাও জলে পড়েছিল। এবং এই জায়গা থেকে দিলীপ ঘোষ বলতে গেলে ফ্রন্ট ফুটে খেললেন, মানে একদম পুরোপুরি যেটা প্রধানের ওপর দায়িত্ব ছিল আর্থিক লেনদেন, এই অর্থ কমিশন আমি তোমাকে বললাম, মানে এই টাকাগুলো বেসিক্যালি এখন কিন্তু উনি আর করতে পারবেন না, বেসিক্যালি লেনদেনের বিষয়গুলো দেখারও জায়গা থাকবে না। এবং 125 দিনের যে কাজটি, সেটাও যে পূর্ণাঙ্গ একটা প্রজেক্ট আনছেন, সেটা তো কিন্তু এই দুর্নীতির আশটা কিন্তু থাকবে না বলে আমি মনে করি। এই কারণে বোধহয় দিলীপ ঘোষ এই কারণে এই জায়গা থেকে প্রধানদের সরিয়ে দিতে চাইছে, ইভেন সরকার। কিন্তু এই জায়গা থেকে দুটো প্রশ্ন আসছে। এক তো অবশ্যই হচ্ছে গিয়ে যদি এই সিস্টেমটার পুরো রদবদল হয়, তাহলে যারা ভোটে লড়বেন সেক্ষেত্রে এই যে মারামারি, কাটাকাটি, খুনোখুনি আমরা দেখি, মানে টিকিট পাওয়ার লড়াই, আমরা পঞ্চায়েত ভোট এমন কোনো সময় দেখিনি, মানে এমন পঞ্চায়েত ভোট আমরা দেখিনি যেখানে মারামারি, খুনোখুনি বা রক্ত ঝরেনি। এই সবটাই কিন্তু ওই একটা জায়গাতে সীমাবদ্ধ, মানে সেই মধুর ভাড়ারের টান। সেই জায়গা থেকেই প্রশ্ন আসছে যে ক্ষমতার লোভে পঞ্চায়েত বোর্ড বা পঞ্চায়েত প্রধানের লড়াইটা চলে, সেই লড়াইয়ে সেই সামগ্রিক ইন্টারেস্টটা থাকবে তো? আর এটা বন্ধ করলেই যে সবটা সিস্টেম বদল হবে, সেটাও কি হতে পারে? মানে এই একাধিক জায়গায় প্রশ্নগুলো থাকছে। আসুন আগে দেখি, তারপরে বিষয় নিয়ে আলোচনা করি। প্রান্তিক মানুষদের আরও ক্ষমতায়নের লক্ষ্যে গড়ে তোলা হয়েছিল ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা। এলাকার উন্নয়নে ক্ষমতা দেওয়া হয়েছিল পঞ্চায়েত প্রধান এবং সদস্যদের, দেওয়া হয়েছিল পূর্ণ আর্থিক ক্ষমতা। কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি পৌঁছে যায় পঞ্চায়েত প্রধানদের অফিসে। সেই টাকা যৌথভাবে লেনদেনের ক্ষমতা দেওয়া আছে পঞ্চায়েত সচিব এবং পঞ্চায়েত প্রধানকে। এই দুজনের সই ছাড়া কোনো বিল বা চেক পাস করানো যায় না। কিন্তু তৃণমূল আমলে পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে, তাই পঞ্চায়েত প্রধানদের হাত থেকে সেই ক্ষমতা কেড়ে নেওয়ার পথে হাঁটছে শুভেন্দু অধিকারী সরকার। দুর্নীতি এত হিংসা হয়, সেই জন্য সেটাকে আমরা এবারে বিল নিয়ে এসে সেই ক্ষমতাটা কেড়ে নেব। প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা সরলে দুর্নীতি কমবে, কি বলছেন পঞ্চায়েত সদস্যরা? রাজ্য সরকার যে পদক্ষেপ নিচ্ছে সাধুবাদ জানাই, আর আমরা সরকার যা পদক্ষেপ নেবে মাথা পেতে নেব। জিরো টলারেন্স রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, আমিও জিরো টলারেন্সের পক্ষপাতী। সরকার যেভাবে যেটা বলবে সেটা সেইভাবেই আমরা কর্তব্য পালন করব এবং আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। আইন যেটা বলবে সেটা আমরা সকলেই মেনে চলব। পঞ্চায়েতের ক্ষমতা এবং টাকা যে মধুর ভাণ্ডার, তা অস্বীকার করার কোনো উপায় নেই। পঞ্চায়েতের টিকিট পেতে যে প্রতিযোগিতা চলে, লোকসভা বা বিধানসভার টিকিট পেতেও সেটা হয় না। একের পর এক পঞ্চায়েত নির্বাচনে হিংসার সাক্ষী থেকেছে বাংলা। এমন কোনো পঞ্চায়েত ভোট নেই যে রক্ত ঝরেনি। শাসক বিরোধী তো বটেই, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি পর্যন্ত হয়েছে। ভোটের ব্যালট পেপার চিবিয়ে খাওয়া থেকে ব্যালট বক্স নিয়ে দৌড় পুকুরে ফেলা, কোনো কিছুই বাদ যায়নি। সাধারণ মানুষের মতে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা সরে গেলে ভোট হিংসা, দুর্নীতি অনেকটাই কমবে। রাজনৈতিক নেতারা কি বলছেন? বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গে, বিশেষত পশ্চিমবঙ্গ এবং সম্ভবত একমাত্র পশ্চিমবঙ্গে, যেভাবে পঞ্চায়েতকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছিল বাম আমল কিংবা তৃণমূলের সময়, সেটা বন্ধ করা দরকার। এবং তার জন্য বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকার সুনির্দিষ্ট কিছু নীতি প্রণয়ন করছেন এবং এটাতে দুর্নীতি বন্ধ হবে বলেই আমাদের বিশ্বাস এবং আমরা স্বাগত জানাচ্ছি। পঞ্চায়েত, পুরসভা বা জনপ্রতিনিধি মানেই ভুল দিচ্ছেন, এই কথাটা ঠিক না। কে গ্যারান্টি দেবে যে সরকারের অফিসার বা সরকারি লোক বা আমলারা খারাপ কাজ করেন না? কেউ। কোনোটাতেই সবাই ভালো নন, কোনোটাতেই সবাই খারাপ নন। তো জনপ্রতিনিধি মানে তার তো একটা গণতন্ত্রের সম্মান আছে, তা আপনি কি করে তার পুরোটা কেড়ে নিতে পারেন? আবার যে অফিসার বা যে সরকারি আমলারা থাকবেন, তারা যে একদম সব নির্ভুল দেবে, এটা কি করে হতে পারে? আমলারা নিশ্চয়ই জনপ্রতিনিধিকে গাইড করবেন, কিন্তু গোটাটা জনপ্রতিনিধিরা এলিমিনেটেড হয়ে যাবে, এটা কি করে হতে পারে? বিশ্লেষকদের মতে সেবার মানসিকতা নিয়ে যারা কাজ করতে চান, তাদের ক্ষেত্রে নতুন আইনে কোনো সমস্যা হবে না। এখন দেখার আইন প্রণয়নের পর বাস্তব চিত্রটা কি দাঁড়ায়। ক্যামেরায় রতনের সঙ্গে শ্রেয়সী রিপোর্ট, জি 24 ঘন্টা।
এখান থেকে তাহলে দুটো প্রশ্ন আমার মাথায় আসছে। একটা হচ্ছে যেটা কুণাল ঘোষ উল্লেখ করলেন, তাহলে জনপ্রতিনিধি থাকার মানে কি? সব দায়িত্ব যদি সরকারি আধিকারিক নিয়ে নেন, এটা। দ্বিতীয়ত, তাহলে আগামী ভোটের ক্ষেত্রে, পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে আমরা এরকম দৃশ্য আর দেখবো না, ব্যালট চিবিয়ে খাওয়া, দৌড় দেওয়া, পুকুরে ফেলে দেওয়া, খুনোখুনি, তাহলে এগুলো আমরা দেখবো না, সেটা কি মনে করতে পারি আমরা? দুটো দিক অ্যাকচুয়ালি, যদি তুমি দেখো সংসদীয় গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর কিন্তু পঞ্চায়েত। এবার পঞ্চায়েতি ব্যবস্থায় প্রধানদের আর্থিক ক্ষমতা কেড়ে নিলে একদম এটা বলার কোনো নেই যে সে কাজ করতে পারবে না। যেহেতু সচিব যদি দেখেন, আমি এটা ঘটনা যেটা তিনি কুণাল ঘোষ বলছেন, আমলাতান্ত্রিক মানে ব্যবস্থাপনার একটা সমস্যা হচ্ছে লাল ফিতের বাঁধন, এবং একটু কি হয়, কাজগুলো একটু দেরি করে হয় এবং জনপ্রতিনিধিদের সরাসরি যুক্ত থাকে। কিন্তু তোমায় এটাও ভাবতে হবে 100 দিনের কাজের যে টাকা 9-6 হয়েছে সেটা প্রধানের ইয়ে থেকেই হয়েছে, কারণ প্রধানই তো টাকাটার তুলবার আরেকজন হস্তাক্ষর করতেন, তিনি একজন সেটা, এবং সেই জায়গা আছে অর্থ কমিশনের টাকা রয়েছে। তাহলে এই জায়গাগুলোতে যদি সচিবরা করেন, সেটা যদি সুন্দরভাবে হয়, তাহলে আমার মনে হয় তাতে কোনো দোষ নেই। কিন্তু কোথাও গিয়ে মানে কাঁচা টাকার সরাসরি লেনদেনটা বন্ধ করতে হবে। এবং এই অভিযোগ তো মানে সবচেয়ে বেশি না, কারণ তৃণমূল স্তরে যে দুর্নীতিটা তৃণমূল পঞ্চায়েতি ব্যবস্থা হয়েছে, সেটা অনেক কম জায়গায় হয়েছে, অন্য কোনো রাজ্যে এরকম উদাহরণ নেই। এবং সেটা সবচেয়ে বড় কথা, হিংসা। পঞ্চায়েত ভোটে তুমি একটু আগে বললে ব্যালট চিবিয়ে খাওয়া, সেগুলো কমে যাবে, কারণ এই টাকাটা কিন্তু বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে এবং ভোটের সময় ব্যবহার করা হতো, সেটা এখন কিন্তু করা যাবে না। কিন্তু ভোটের টিকিটে যে লড়াইটা আমরা দেখতাম, তাহলে সেটাও বন্ধ হওয়ার সুযোগ। কিন্তু একটা জিনিস বলছি, জনপ্রতিনিধির কিন্তু ভূমিকা থাকে, তাকে শূন্য করে দেওয়া যায় না, এবং তাকে যদি শুধু নমিনাল এক্সিকিউটিভ করে রাখা যায়, যেটাকে নাম সর্বস্ব প্রধান বলে, তাতে কিন্তু গণতন্ত্র বিপন্ন হতে পারে। আমার মনে হয় কিছুদিনের জন্য এটা হতে পারে, কিন্তু এটাকে একদম লং টার্ম নিয়ে গেলে অনেক সময় প্রধানের হাতে আর্থিক ক্ষমতা না থাকা মানে সচিবের ওপর পুরোটা ডিপেন্ডেন্ট থাকে। দুটো দিক রয়েছে কিন্তু এটা, মানে একটা দিক, সেক্ষেত্রে সচিবরাও যে দুর্নীতিগ্রস্ত হবে না সেই গ্যারান্টিটাও দেওয়া সেটা যাচ্ছে না। বড্ড মুশকিল বলা। তবে এটা বলা যেতে পারে, আমলাতান্ত্রিকতা বা যারা সচিব তারা নিজেরাও জানে যে চাকরির একটা অনেক রকম শর্ত রয়েছে, আর জনপ্রতিনিধিরা কোনো জায়গায় যদি ভাবে যে তারা কোনো চুরি করেছে, তছরুপি করে, তুমি দেখছোই আকচার ঘটছে, তারা অনেকে আবার ভালো তৃণমূল হয়ে বেঁচেও গিয়েছে। মানে আমি এটা বলতে চাইছি যে তাহলে আগামী সময়ে যখন আমরা পঞ্চায়েত ভোট দেখব, তাহলে যারা নিঃস্বার্থভাবে শুধুমাত্র মানুষের সেবা করতে যান, মানুষের কাজ করতে যান, তারাই তার মানে ভোটে দাঁড়াবেন, কারণ এখানে সরাসরি টাকার যোগাযোগ আর নেই, তাই তো? এবং এখানে সঠিক জনপ্রতিনিধিদের পেতে পারি আমরা, যারা কাজ করতে চায় গ্রাসরুট লেভেলে গিয়ে। এবং এখানেই কিন্তু পঞ্চায়েতি ব্যবস্থার সংস্কারটা প্রয়োজন, কারণ একটা সংশোধনী কখন প্রয়োজন হয়, যখন এটা বেসিক্যালি সেই রুটটাকে পরিবর্তন করতে যায়, যেখানে দুর্নীতি প্রচণ্ড পরিমাণে রয়েছে, সেটাকে সরিয়ে দিয়ে অন্তত জনগণের টাকা জনগণের কাজে ব্যয় হচ্ছে, এবং জনপ্রতিনিধিরাও কোনো না কোনোভাবে অ্যান্সারেবল টু থাকছে, কারণ তারা সচিবের কাছে কিন্তু বেসিক্যালি ডিপেন্ডেন্ট হয়ে গেল। এটা কিন্তু ঘটনা। কিন্তু ওই যে বললাম, যে ধরনের তছরূপ, যে ধরনের হিংসা আমরা পঞ্চায়েত ভোটে দেখেছি, এগুলো কোথা থেকে টাকাগুলো আসে? এর উৎস তো কোনো না কোনো জায়গায় রয়েছে, এবং বিভিন্ন জায়গায় যদি এই মানে পর্যালোচনা করা যায় এবং বিভিন্ন জায়গায় ইন্সপেকশন করা যায়, তৃণমূল কংগ্রেস কিন্তু বিভিন্ন পঞ্চায়েত অফিসগুলোতে মানে একটা দুর্নীতির মানে কি বলবো তোমাকে, মানে মেইন মানে একদম ঘুঘুর বাসা করে দিয়েছিল, এবং সেখান থেকে জনপ্রতিনিধিরা কোনোভাবেই জনসেবা করছিল না, তাদের নিজেদের সেবাটা করছিল। এদিক থেকে বলতে গেলে অসাধারণ এই জনপ্রতিনিধিরা যাতে নিজেদের সেবা না করে শুধুমাত্র মানুষের সেবা করতে পারে, সেই পথটাই এই মুহূর্তে কিন্তু খুলে গেল। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আরো খবর রয়েছে, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।